আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের রসায়ন বইয়ের যে দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে আজকে আলোচনা করব। তো এই ক্লাসটা শুরু করার আগে আমি জাস্ট দু একটা কথা একটু বলে নেই। তোমরা যারা ক্লাসটা ফলো করবা তারা অবশ্যই সুন্দর করে নোট তৈরি করবে এবং এই ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটা নোট তৈরি করবে এবং পাশাপাশি আমি তোমাদের এই অধ্যায়ের বেসিক আলোচনা করার পর আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব। এই অধ্যায়ের যে তোমার এমসিকিউ কোশ্চেনগুলো আছে বিগত সালে আসছে সেগুলো সমাধান করে দিব, অর্থাৎ তোমাদের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা যে প্লেলিস্ট থেকে ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে যেখান থেকে ক্লাসগুলো দেখতেছো সেই প্লেলিস্টটা একটু সুন্দর করে চেক করলে তুমি সবগুলো ক্লাস এখান থেকে পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এখন তোমাদের বইয়ের আলোকে আমি আগে তোমাদের টেক্সট বুকটাতে যা আছে সেটা নিয়ে আলাপ করব, তারপর আমরা সৃজনশীল সমাধান করবো, এমসিকিউ সমাধান করবো। সো আজকের এই ক্লাসটাতে শুধু তোমাদের টেক্সট বুকে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, সেই খুঁটিনাটি বিষয়গুলো আমরা কিন্তু দেখবো। হ্যাঁ, ঠিক আছে। তো চলো, তো বইয়ে তোমাদের প্রথমে দেওয়া আছে, দেখবা যে পদার্থ কি। তো পদার্থ হচ্ছে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। এখন এটা তো এই সংজ্ঞাটা তোমাদের বইয়ে লেখা আছে, যে বস্তুর নির্দিষ্ট ভর আছে। এখন ভর বলতে কি বোঝো এটা একটু আমাকে বুঝতে হবে আগে। ভর বলতে কি বুঝি আমরা? কোনো পদার্থের মোট পরিমাণটাকে আমরা ভর বলি। তাহলে এটা যদি একটা কলম হয় তাহলে একটা পরিমাণ আছে না, 10 গ্রাম 20 গ্রাম 5 গ্রাম আছে কিনা বলো? আছে। তাহলে কোনো পদার্থের মোট পরিমাণটাকেই ভর বলে। তাহলে কেউ যদি পদার্থ হইতে চায় তার মিনিমাম একটা পরিমাণ থাকতে হবে, বা মিনিমাম একটা পরিমাণ থাকতে হবে। 10 গ্রাম 20 গ্রাম 100 গ্রাম 500 গ্রাম থাকতে হবে, 1 কেজি 2 কেজি থাকতে হবে। তাহলে আমার কথা কি, কেউ যদি নিজেকে পদার্থ বলে দাবি করে তার একটা নির্দিষ্ট ভর বা পরিমাণ থাকতে হবে। ওকে, এখন এবং জায়গা দখল করে, এবং জায়গা দখল করে তার মানে যার পরিমাণ আছে সেই তো জায়গা দখল করবে না। এই যার পরিমাণ আছে সেই কি দখল করবে বলো তো? জায়গা দখল করবে। তাহলে আমরা পদার্থ কাকে বলবো? যার ভর আছে। ভর মানে একটা পরিমাণ, আর জায়গা দখল করে তাকে আমরা কি বলতে পারি? পদার্থ বলতে পারি। তাহলে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে পদার্থ কি, তাহলে আমি বলবো যার ভর আছে, নির্দিষ্ট একটা ভর আছে এবং জায়গা দখল করে তাকে আমি কি বলবো? পদার্থ বলবো। তো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, আমরা যখন প্রকৃতির মধ্যে তাকাই তখন আমরা কিন্তু স্বাভাবিক পরিবেশ, যাকে আমরা কক্ষ তাপমাত্রা বলি, স্বাভাবিক পরিবেশকে আমরা কি তাপমাত্রা বলি? কক্ষ তাপমাত্রা বলি বা রুম টেম্পারেচার বলি। তো স্বাভাবিক অবস্থাতে তুমি কাউকে কঠিন অবস্থায় দেখবা, কাউকে তরল অবস্থায় দেখবা, কাউকে গ্যাসীয় অবস্থায় দেখবা। কীরকম? তুমি যদি নর্মালি চিন্তা করো ভাইয়া, যে তুমি লবণ, খাদ্য লবণের কথা চিন্তা করো, তুমি চিনির কথা চিন্তা করো, তুমি মার্বেলের কথা চিন্তা করো, তুমি চেয়ারের কথা চিন্তা করো, তুমি টেবিলের কথা চিন্তা করো, স্বাভাবিক অবস্থায় কিন্তু এরা কঠিন আকার ধারণ করে আছে। ক্লিয়ার? আবার তুমি দেখবা স্বাভাবিক পরিবেশে কেউ তরল, যেমন পানি, কেরোসিন, ডিজেল, দেখবো স্বাভাবিক পরিবেশে এরা তরল। আবার তুমি দেখবো ভাইয়া যে তোমার স্বাভাবিক পরিবেশে কেউ গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, স্বাভাবিক পরিবেশে কেউ গ্যাসীয় অবস্থায় আছে। তার মানে আমরা যে ডিসিশনটাতে আসতে পারলাম, অবস্থা ভেদে, পরিবেশের অবস্থা ভেদে পদার্থকে 3টা ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, আমি লিখে রাখছি। একটাকে বলতেছি আমরা কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, একটা গ্যাসীয় পদার্থ। কিসের উপর ভিত্তি করে বলো তো? এটা হচ্ছে অবস্থা ভেদে পদার্থ যে অবস্থা, কি কি অবস্থায় থাকতে পারে? কঠিন অবস্থায় থাকতে পারে, না হয় তরল অবস্থায় থাকতে পারে, না গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় থাকতে পারে। এটা গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় থাকতে পারে। তো এটা আমরা একটা বেসিক আইডিয়া পেলাম। তো এখন আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি যে কঠিন বস্তু বলতে কি বুঝি, এটা আমরা একটু দেখব। তো আমি তোমাদেরকে জিনিসটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। তো সাপোজ আমি প্রথমে একটা এখানে ফিগার ড্র করি। হ্যাঁ, ছোট করে একটা ফিগার ড্র করি, তোমাদের বুঝতে সুবিধা হয়। মনে করো এটা একটা কঠিন বস্তু, আমি ধরে নিলাম, ধরলাম এটা একটা কঠিন বস্তু। এইখানে একটা চিন্তা করো, মনে করো এটা একটা তরল বস্তু, ধরলাম তরল বস্তু। আর একটা ধরে নিলাম জাস্ট এটা একটা গ্যাসীয় বস্তু। হ্যাঁ, আচ্ছা। তো এটা কঠিন পদার্থ, এইটা তরল পদার্থ, এটা গ্যাসীয় পদার্থ ধরলাম। এখন আমি এখানে কিছু গোল গোল আঁকাইছি না, তোমাদের মনে হতে পারে সব গোল গোল আবার কি? তো গোল গোল বিষয়টা আমি বলি। তোমরা একটা যদি 8ম শ্রেণীতেও জানো
যে প্রত্যেক পদার্থ কণা দ্বারা গঠিত, প্রত্যেক পদার্থ কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। মনে করো এই পদার্থটা যে কোনো একটা পদার্থ মনে করো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে বলা হয় আন্তঃকণা। কি বলা হয়? আন্তঃকণা। তাহলে প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাহলে এই মার্কারটাও অসংখ্য ক্ষুদ্র 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 কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে কি বলতেছি আমরা? বলো আন্তঃকণা। আন্তঃকণা। তো এই কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। কণাগুলো তো এমনি এমনি আটকে নাই, একটা কণার সাথে আরেকটা কণা এরা পরস্পর একটা বন্ধনের সাহায্যে কি করে আছে? আটকে আছে। এটাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলি। তাহলে প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণার মধ্যে আকর্ষণ বলকে বলি আমরা আন্তঃকণা আকর্ষণ বল। ওকে। এবং এই কণার মাঝখানে, এরকম কণার মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপ আছে না, একটা গ্যাপ আছে না, এই গ্যাপগুলোকে বলি, ওকে একটা গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে বলি মানে আন্তঃকণার স্থান আর কি, যেটা আন্তঃকণার মধ্যবর্তী স্থান যেটাকে বলি আমরা। তো এখন আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে এই কণাগুলো তো এমনি এমনি আটকে নেই, একটা তো শক্তির সাহায্যে আটকেছে, শক্তির আন্তঃকণা আকর্ষণ বল। আর এই স্থানটাকে বলি আন্তঃকণা স্থান, মধ্যবর্তী স্থান যেটাকে বলি আমরা আর কি। হ্যাঁ, তো এখন তুমি যদি একটা কঠিন বস্তুর কথা চিন্তা করো, ভালো করে চিন্তা করবা, কঠিন বস্তু। তো কঠিন বস্তুর ক্ষেত্রে তুমি দেখবা যে এর কণাগুলো বাস্তবে ওর ভিতরে একটা কণা একটা কণার সাথে এরকম লেগে আছে। প্রত্যেকটা কণার সাথে আলাদা আলাদাভাবে কি করে আছে বলো তো? লেগে আছে এরকম। তার মানে কণার সাথে কণার আকর্ষণ বলটা কিন্তু প্রবল, এখানে প্রচণ্ড আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে যদি প্রচণ্ড আকর্ষণ বল হয় তাহলে মধ্যবর্তী স্থানগুলো অবশ্যই কী হয়ে যাবে? একটু কম হবে না? জায়গাটা একটু কম নিবে না? তাহলে কঠিন বস্তুর আন্তঃকণা আকর্ষণ বলটা কিন্তু অনেক বেশি। ভালো করে খেয়াল করবা, আন্তঃকণা আকর্ষণ বলটা কিন্তু অনেক বেশি এবং স্থানটা কিন্তু অনেক কম, জায়গাটা অনেক কম, কারণ চাপাচাপি করে আছে, এরকম চাপাচাপি করে আছে, এরকম চাপাচাপি করে আছে আন্তঃকণা আকর্ষণ বল। তাহলে কী বুঝলাম আমরা বলো? কঠিন বস্তুর আন্তঃকণা আকর্ষণ বলটা কম, আন্তঃকণা আকর্ষণ বলটা বেশি, কিন্তু তোমার স্থানটা কিন্তু অনেক কম। তো যেহেতু এর আকর্ষণ বলটা অনেক বেশি, স্থানটা কম, তাহলে এর একটা নির্দিষ্ট শেপ থাকে। কি থাকে? একটা শেপ থাকে বা আকার থাকে। তো আকার থাকে এবং আয়তনও থাকে, দুটাই থাকে। তাহলে কঠিন বস্তুর কি কি থাকে একটু যদি বলি, কঠিন বস্তুর ভর আছে। ভর মানে তো পরিমাণ তো থাকতেই হবে, নির্দিষ্ট একটা ভর থাকতে হবে। তারপরে কঠিন বস্তুর কি আছে? কঠিন বস্তুর আকার আছে। যেহেতু এর কঠিন বস্তুর আকার আছে, তোমরা বইয়ের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া আছে, যা দেখবা যে কঠিন বস্তুর সুনির্দিষ্ট একটা আকার আছে, ভর আছে এবং আকার আছে। আকার মানে কি? একটা শেপ। যেহেতু অনুর সাথে আকর্ষণ বলটা প্রচণ্ড, তাহলে এর একটা সুনির্দিষ্ট কি আছে? আকার বা আকৃতি আছে। ঠিক আছে, আর সুনির্দিষ্ট একটা আয়তনও আছে। যদি আকৃতি থাকে তাহলে তার অবশ্যই একটা আয়তন আছে। আয়তন মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল, তাকে আয়তন বলি। তাহলে কঠিন বস্তুর নির্দিষ্ট একটা ভর আছে, আকার আছে এবং আয়তন আছে, এটা নির্দিষ্ট করা, ফিক্সড। ঠিক আছে, যেহেতু কেন আকর্ষণ বলটা আছে? কারণ আন্তঃকণা আকর্ষণ বলটা কি এখানে? প্রচণ্ড, আর দূরত্বটা কি? সর্বনিম্ন, এই জন্যই এটা আছে। এখন আমরা কঠিন বস্তুকে যদি তাপ দেই, তাহলে তাপ দিলে কি ঘটবে বলো তো? কঠিন বস্তুকে আমি যদি তাপ দেই, তাহলে তাপ দেওয়ার পর খুব বেশি তার আয়তনের কম বেশি হয় না এবং তোমার হচ্ছে আকারেরও খুব বেশি কম বেশি হয় না। ঠিক আছে, তো কঠিন বস্তুর ক্ষেত্রে এই ছিল তোমাদের বৈশিষ্ট্য মোটামুটি, যে তাপ যদি আমরা তুলনামূলক দেইও তাহলে খুব বেশি পরিমাণে বাড়ে না, আকৃতি খুব বেশি পরিবর্তনও হয় না, মানে অল্প তাপমাত্রাতে খুব বেশি চেঞ্জ আসে না আর কি। হ্যাঁ, এখন আমরা যদি তরল পদার্থের কথা চিন্তা করি, পানির কথা চিন্তা করো, তো পানির অণুগুলোর মধ্যে দেখবা একটু জায়গা আছে। তরল পদার্থের অণুগুলোর মধ্যে অবশ্যই কি আছে? তোমরা যখন অণুগুলোকে জুম করে দেখবা, স্থানটা একটু বেশি, এবং যেহেতু স্থানটা বেশি, একটু দূরে আছে, তাহলে আকর্ষণ বলটা অবশ্যই কি হবে? কম হবে। তাহলে অণুগুলো কিন্তু নড়াচড়া করতে পারে। ভাইয়া, অণুগুলো কি করতে পারবে বলো তো? অণুগুলো কিন্তু নড়াচড়া করতে পারে। তো কঠিন বস্তুর ক্ষেত্রে, তরল বস্তুর ক্ষেত্রে অণুগুলো একটু দূরে অবস্থান করবে, কঠিন বস্তুর চেয়ে একটু দূরে অবস্থান করবে, কিন্তু অণুগুলো নড়াচড়া করবে। তো তাহলে এখানে কি থাকতেছে? যে এর আন্তঃআণবিক স্থানটাও কঠিন পদার্থের চেয়ে একটু বেশি এবং আন্তঃকণা যে আকর্ষণ বলটা সেটাও কিন্তু একটু দুর্বল। তাহলে স্থানটা বেশি আর আকর্ষণ বলটা কি? দুর্বল, যখন অণুগুলো একটু নড়াচড়া করে।
এজন্য আমরা নিচের পানিকে, একটা পানির বোতলের মধ্যে নিচের পানিকে উপরে নিতে পারি, উপরের পানিকে কোথায় নিতে পারি, নিচে নিতে পারি, অণুগুলো নড়াচড়া করতে পারে। তো যেহেতু নড়াচড়া করতে পারে, তো নড়াচড়া করলে তার কিন্তু আকৃতি থাকে না, ভর থাকবে। তো তরল পদার্থের কিন্তু ভর আছে, সুনির্দিষ্ট ভর আছে, কিন্তু এর কিন্তু আকার নাই। ভালো করে খেয়াল করবা, এর কিন্তু কি নেই বলো তো, আকার নেই। আকার থাকবে কেন? ওকে যদি তুমি যে পাত্রে রাখবা সেই পাত্রে আকার তো ধারণ করে ফেলবে, নড়াচড়া করবে, কিন্তু মোট পরিমাণটা ঠিক থাকে, যার কারণে কঠিন বস্তুর আয়তন থাকে, কঠিন বস্তুর আয়তন থাকে, আয়তন থাকে। তাহলে কঠিন পদার্থ থেকে আমরা কি কি জিনিস, তরল পদার্থের আমরা কি বুঝলাম? তরল পদার্থের একটা পরিমাণ তো থাকবেই, ভর আছে, সুনির্দিষ্ট ভর আছে, আকার নেই, কারণ অণুগুলো নড়াচড়া করে, তাহলে তার শেপ ঠিক নেই। কখনো মানে যে পাত্রে রাখবো সেই পাত্রটা যেরকম দেখতে সেরকম আকার ধারণ করবে। এবং কঠিন বস্তুর কিন্তু, তরল বস্তুর কিন্তু একটা আয়তন আছে, তরল বস্তুর কিন্তু আয়তন আছে, কারণ যেহেতু মোট পরিমাণটা তো ঠিক আছে, যার কারণে তার একটা সুনির্দিষ্ট আয়তন আছে। ঠিক আছে, এখন আমরা যদি গ্যাসীয় বস্তুর কথা চিন্তা করি, আমরা যদি গ্যাসীয় বস্তু, তাহলে গ্যাসীয় বস্তু কি পাচ্ছি? গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে তুমি দেখবা যে অণুগুলো কিন্তু অনেক দূরে অবস্থান করতেছে, অণুগুলো কিন্তু অনেক দূরে অবস্থান করতেছে, তার মানে আন্তঃকণার দূরত্বটা থাকবে সর্বোচ্চ এবং আকর্ষণ বলটা থাকবে কি সর্বনিম্ন। তাহলে অণুগুলো দূরে দূরে থাকলে তাহলে তার একটা পরিমাণ থাকবে। টোটাল একটা পাত্রের মধ্যে রাখলাম, ধরলাম এটা একটা পাত্রের মধ্যে বন্দি করে রাখলাম, তাহলে এর পরিমাণ কিন্তু আছে, যার কারণে এর ভর থাকবে। গ্যাসীয় বস্তুর ভর আছে, ভর আছে, কিন্তু ভালো করে দেখবা এর কিন্তু শেপ ফিক্স না, যেহেতু অণুগুলো অনেক দূরে দূরে আছে, তুমি যে পাত্রে রাখবো ওই পাত্রের আকৃতিতে ধারণ করবে, ওই পাত্রের আয়তনে ধারণ করবে। তার মানে এর সুনির্দিষ্ট, আমি বলছি সুনির্দিষ্ট আকার নেই, আকার নেই। তুমি গ্যাসের কোনো আকার পাবা না, যে পাত্রে রাখবা সেই পাত্রের আকারে ধারণ করবে। আবার এর আয়তনও কিন্তু সুনির্দিষ্ট না, মানে সুনির্দিষ্ট আয়তনে। পাত্রের আয়তনটাই কার আয়তন বলো তো? পাত্রের আয়তনটাই কিন্তু গ্যাসের আয়তন, মানে সুনির্দিষ্ট আয়তন নেই, কিন্তু মোট আয়তন আছে, কিন্তু সুনির্দিষ্ট আয়তন নেই। তাহলে আমরা যদি বলি যে কঠিন বস্তুর ক্ষেত্রে আমরা কি বুঝলাম বলো? কঠিন বস্তুর ক্ষেত্রে তার একটা পরিমাণ থাকবে, যেহেতু তার আকারটা ফিক্সড এবং আয়তনটাও কি থাকবে, ফিক্সড থাকবে। তরল পদার্থের ক্ষেত্রে কি হবে, অণুগুলো একটু দূরে অবস্থান করবে বা কণাগুলো একটু দূরে অবস্থান করবে, যার কারণে তারা একটু নড়াচড়া করবে, যার কারণে এর ভর আছে কিন্তু আকার নেই, কিন্তু আয়তন থাকবে। টোটাল জিনিসটা একটা শেপের মধ্যে নিলে আয়তন থাকবে। গ্যাসীয় বস্তুর একটা পরিমাণ থাকবে, অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করতেছে, আন্তঃকণা আকর্ষণ বলটা নেই বলে চলো শূন্যের কাছাকাছি, তাহলে এখানে জাস্ট আকর্ষণ বল থাকবে, তাহলে একটা ভর থাকবে, কিন্তু কোনো নির্দিষ্ট আকার নাই এবং আয়তনও নাই। আয়তনটা পাত্রের আয়তনে কার আয়তনে কি? তাহলে একটা জিনিস মাথায় রাখো যে গ্যাসীয় বস্তুর নিজস্ব কোনো আয়তন নাই। পাত্রের আয়তনে কার আয়তন? গ্যাসের আয়তন। পাত্রের আয়তনে কার আয়তন? গ্যাসের আয়তন। এখন চিন্তা করো, আমি যদি এই কঠিন বস্তুকে খুব তাপ দেই, তাহলে প্রথমে সেটা তরলে পরিণত হয়। কি পরিণত হয়? তরলে। এই তরল পদার্থকে যে আরও তাপ দেই, সেটা কিন্তু ধীরে ধীরে কার দিকে চলে যায়? গ্যাসের দিকে চলে যাইতে পারে। তো এই হচ্ছে বিষয়টা। তো আশা করি তোমরা বেসিক বিষয়টা এখান থেকে বুঝতে পারলা যে আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে কি বৈশিষ্ট্য, তরল পদার্থের কি বৈশিষ্ট্য, গ্যাসীয় পদার্থের কি বৈশিষ্ট্য। তো এখন দেখো তোমরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব নিয়ে কথা বলবো। তো কাইনেটিক থিওরি অফ এ পার্টিকেল যেটাকে বলতেছি আমরা, হ্যাঁ। তো আমরা কিছুক্ষণ আগে তো জানলাম যে পদার্থের, আমরা কিছুক্ষণ আগে কী জানলাম বলো তো, যে প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোর আকর্ষণ বলকে বলি আমরা আন্তঃকণা আকর্ষণ বল। আমি কিন্তু বলে দিচ্ছি আন্তঃকণা আকর্ষণ বল, আর এই মধ্যবর্তী স্থানটাকে আন্তঃকণার মধ্যবর্তী স্থান বলা যেতে পারে। তো এখন তুমি দেখো কঠিন বস্তুর ক্ষেত্রে কি হয়, আমি আগে কিছুক্ষণ আগেই বললাম যে কঠিন বস্তুর ক্ষেত্রে কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, কারণ আকর্ষণ বলটা প্রচণ্ড পরিমাণে থাকে, কণাগুলো কাছাকাছি অবস্থান করে। তো কণাগুলো যেহেতু কাছাকাছি অবস্থান করে, সেহেতু কঠিন বস্তু কিন্তু অনেক শক্ত বা দৃঢ় হয়, যার একটা নির্দিষ্ট আকৃতি থাকে বা আকার থাকে, আয়তন তো আছেই, ভর তো আছেই। তো এখন এই কঠিন বস্তুকে আমি যদি তাপ দেওয়া শুরু করি, তো তাপ দিতে গেলে কঠিন বস্তুর তাপ যখন আমরা দিব, তো এই অণুগুলো তাপ পাওয়ার পর কাঁপতে থাকে। এই অণুগুলো তাপ পাওয়ার পর কী করতে থাকে, বা কণাগুলো তাপ পাওয়ার পর কী করতে থাকে, কাঁপতে থাকে।
তো কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলটা একটু কমে যায়, আকর্ষণ বলটা একটু দুর্বল হয়ে যায় এবং কণাগুলো কাঁপা শুরু করে। তো কাঁপতে কাঁপতে একটা গতিশক্তি প্রাপ্ত হয়। কি পায়? কাঁপতে কাঁপতে কণাগুলো একটু কি হয়? গতিশক্তি প্রাপ্ত হয়। তো এখন কঠিন বস্তুর ক্ষেত্রে কি হয়? কঠিন বস্তুটা খুব শক্ত থাকে, একে যখন আমরা তাপ দিচ্ছি, মনে করো বরফের কথা চিন্তা করো, তাপ দিচ্ছি, তো অণুগুলো তাপ নিতে 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 বা কণাগুলো তাপ নিতে 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 একটা সময় পরে বন্ডিংটা, এই আন্তঃকণা আকর্ষণ বলটা একটু দুর্বল হয়ে যায়, আর মধ্যবর্তী ফাঁকা স্থান একটু তৈরি হয় এবং অণুগুলো কাঁপতে থাকে। তো কাঁপতে কাঁপতে একটু গতিশক্তি প্রাপ্ত হয়। তো কঠিন বস্তুকে তাপ দেওয়ার পর যখন একটু অণুগুলোর মধ্যে গ্যাপ তৈরি হয় এবং অণুগুলো নড়াচড়া শুরু করে বা গতিশক্তি প্রাপ্ত হয়, তখন যে অবস্থাটা তৈরি হয় সেটাকে বলি আমরা তরল অবস্থা। সেটাকে আমরা কি অবস্থা বলি? তরল অবস্থা। তো তরল অবস্থার ক্ষেত্রে আমরা যদি একে তাপ দেই, আমরা যদি তরল অবস্থাকে আবার আমরা তাপ দেওয়া শুরু করি, আমরা কঠিন অবস্থাকে তাপ দিলাম, আমরা এই জিনিসটা পাইলাম, আমরা আবার তরল অবস্থাকে আমরা তাপ দিচ্ছি। তো তরল অবস্থাকে আমরা যদি তাপ দেই, তাহলে অণুগুলো কি করবে? এমনি তো তরল অবস্থার ক্ষেত্রে অণুগুলো একটু দূরে দূরে অবস্থান করে, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে বিষয়টা, অণুগুলো একটু দূরে দূরে অবস্থান করে। তো তাপ দেওয়ার কারণে অণুগুলো আরও গতিশক্তি প্রাপ্ত হয়, স্থানটা আর একটু গ্যাপ তৈরি হয় এবং তোমার হচ্ছে অণুগুলোর গতিশক্তিটা আরও বেড়ে যায়, অণুগুলো আরও জোরে কাঁপতে থাকে। তো অণুগুলো যখন জোরে কাঁপতে থাকে তখন এই তরল অবস্থাকে তাপ দিলে বা পানিকে তাপ দিলে আমরা কিন্তু বাষ্প বা গ্যাস পাই, তাই না? তাহলে তরল অবস্থাকে যখন আমি তাপ দিব, তখন তরল অবস্থার অণুগুলো তাপ গ্রহণ করার পর তাদের মধ্যবর্তী বন্ধনটা আর একটু দুর্বল হয়ে যাবে, আন্তঃকণা আকর্ষণ বলটা দুর্বল হয়ে যাবে, অণুগুলো আরও জোরে কাঁপতে থাকবে। তো তখন যে অবস্থাটা সৃষ্টি হবে তাকে বলবো আমরা গ্যাসীয় অবস্থা। তখন আমরা কি অবস্থা বলবো? গ্যাসীয় অবস্থা। যেমন আমি যদি পানিকে তাপ দিতে থাকি তাহলে সেটা বাষ্প হয়ে যাবে, তখন গ্যাসীয় অবস্থায় চলে গেল। এখন এই গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে তুমি চিন্তা করো, অণুগুলো তো গ্যাপ তো অনেক বেশি, এখন একে যদি আমি আরও তাপ দেই তাহলে অণুগুলো কিন্তু কি করবে? আরও জোরে কাঁপতে থাকবে, আরও জোরে ছুটাছুটি করতে থাকবে, তখন গ্যাসীয় অবস্থা থেকেও আরও অণুগুলোর গতি কী পাবে? বৃদ্ধি পাবে। তবে কঠিন বস্তুকে তাপ দিলে আমরা তরল বস্তু পাই, তরল বস্তুকে তাপ দিলে আমরা হচ্ছে গ্যাসীয় বস্তু পাই। কেন পাই? কারণ ওই আকর্ষণ বলটা কমে যায় আর অণুগুলোর গতিশক্তি কী হয়? বৃদ্ধি পায়। তো এই যে ব্যাপারটা একটু ভালো করে বোর্ডের দিকে খেয়াল করো, পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি, এবার ভালো করে খেয়াল করো, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি, কথাটা একটু ভালো করে খেয়াল করো, গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার যে তত্ত্ব তাকে বলি আমরা কণার গতিতত্ত্ব। তাহলে আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে কি দেখলাম? যে আন্তঃকণা আকর্ষণ বলটা প্রচণ্ড থাকে এবং তোমার হচ্ছে অণুগুলো একটু কম নড়াচড়া করে, তাপ দেওয়ার পর অণুগুলো নড়াচড়া করে। তো তাপ দেওয়ার পর আন্তঃকণা আকর্ষণ বলটা দুর্বল হয়ে যায় এবং অণুগুলো নড়াচড়া করতে পারে, তখন যে অবস্থাটা সৃষ্টি হয় তার নাম কি অবস্থা? তরল অবস্থা। তখন তরল অবস্থায় আসার পর যখন আমরা আরও তাপ দিই, অণুগুলো আরও কাঁপাকাঁপি শুরু করতে থাকে, বন্ডিংটা একটু কী হয়? দুর্বল হয়, তখন যে অবস্থাটা সৃষ্টি হয় তাকে আমরা বলি গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থাকেও যদি আমরা তাপ দিই তাহলে কী হবে? গ্যাসীয় অবস্থাকে যদি আমরা তাপ দিই তাহলে অণুগুলো অনেক বেশি ছোটাছুটি করবে। তাহলে এই যে ব্যাপারটা, পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে কোনো পদার্থ কঠিন কখন, তরল কখন, গ্যাসীয় কখন, এটা যে ব্যাখ্যা করতে পারি, এই তত্ত্বটার নামে হচ্ছে কণার গতিতত্ত্ব। তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো যে কণার গতিশক্তি এবং কণার আকর্ষণ শক্তি দিয়ে কোন পদার্থ কঠিন, কোন পদার্থ তরল, কোন পদার্থ বায়বীয়, এইটা যে ব্যাখ্যা করার যে তত্ত্ব তাকে বলতেছি আমরা কণার গতিতত্ত্ব। এখন যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে, দেখো আমরা ব্যাপন নিয়ে কথা বলবো। ব্যাপন, যার ইংরেজি হচ্ছে ডিফিউশন, ঠিক আছে? তো ব্যাপন জিনিসটাকে এটা একটু বুঝবো, কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। আসলে কথাটা একটু বুঝতে চাই আমরা। তো মনে করো ব্যাপন জিনিসটা কি? মনে করো একটা রুমের মাঝখানে একটা আতরের শিশি আমরা খুলে দিছি, তাহলে কিছুক্ষণ পর আমরা একটা গন্ধ অনুভব করবো না? আতরের সুগন্ধটা আমরা পাবো না? তো কেমনে আসলো এটা? এই যে আতরের যে আমরা মুখাটা খুলে দিলাম, সিপিটা খুলে দিলাম, ওটা কিন্তু উচ্চ ঘনত্ব ছিল, অল্প জায়গার মধ্যে অনেকগুলো আতর ছিল, সেটা অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে, এটাকে খেয়াল করো এখানে, স্বতঃস্ফূর্তভাবে, মানে এমনি এমনি, ওটা কিছু করা লাগে না তোমাকে, ওটা এমনি এমনি রেখে দিছো, ওটা এমনি এমনি সমভাবে ছড়াই যাবে, চারিদিকে সমানভাবে ছড়াই যাবে, ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। তার মানে আমি যদি একটা রুমের একখানে আমি একটা বোতল রাখলাম, আতরের শিশি রাখলাম, তো ওটা কিন্তু উচ্চ ঘনত্ব কিন্তু ওখানে বেশি, তারপর সেটা অটোমেটিক্যালি চারিদিকে যে ছড়াই পড়তেছে, এই যে ছড়াই পড়ার যে প্রক্রিয়াটা তার নামে ব্যাপন।
ব্যাপনটা কঠিন পদার্থেরও হইতে পারে, তরল পদার্থেরও হইতে পারে, বায়বীয় পদার্থেরও হইতে পারে। তাহলে কঠিন, দেখো এখন ভালো করে সংজ্ঞাটা খেয়াল করো, কোনো মাধ্যমে, যে কোনো একটা মাধ্যমের মধ্যে গিয়ে কঠিন, তরল ও বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্ত, এখানে কোনো প্রেসার দেওয়া লাগবে না, এমনি এমনি কাজ করবে, স্বতঃস্ফূর্ত ও সমানভাবে চারিদিকে ছড়ায় যাবে, এই ছড়ায় পড়ার প্রক্রিয়াটাকে আমরা ব্যাপন বলবো। তাহলে ব্যাপনের কন্ডিশনটা কি? প্রথমে ব্যাপনের ক্ষেত্রে মাথায় রাখবা যে ব্যাপনটা এটা স্বতঃস্ফূর্ত, এমনি এমনি ঘটবে, যেখানে বেশি ঘনত্ব দ্রবণ আছে বা বেশি ঘনত্ব আছে এখান থেকে এটা কম ঘনত্বের দিকে চলে যাবে। ওকে, এবং এটা চারিদিকে কি হবে? সমানভাবে ছড়ায় যাবে। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের যে কোনো পদার্থের কি হতে পারে? ব্যাপন হইতে পারে। এখন যেটা যত দ্রুত ছড়াবে ওর ব্যাপনের হার তত বেশি, মাথায় রাখবা। যেটা এখানে রাখলাম কিছুক্ষণ পর চারিদিকে দ্রুত ছড়াই গেল, তার ব্যাপনের হার তত বেশি। যেটা আস্তে আস্তে ছড়াবে তাহলে বুঝতে হবে তার ব্যাপনের হার কিন্তু তত কম। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে যে বস্তু যত দ্রুত ছড়ায় পড়বে তার ব্যাপনের হার তত বেশি বেশি বেশি, আর যেটা আস্তে আস্তে সরে যাবে, আস্তে আস্তে ছড়াবে, তার ব্যাপনের হার কিন্তু কম। তাহলে এখন আমি তোমাদের বই থেকে দু একটা উদাহরণের কথা একটু বলি। তোমরা আমার পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ, তো চিত্রে দেখো একটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আছে। তো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটা তোমরা চিত্রটা ভালো করে খেয়াল করলে দেখবা যে এখানে আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটা পানির মধ্যে দিয়ে দিছি। তো দেওয়ার পর এখানে কি দেখা যাচ্ছে ভালো করে খেয়াল করো, তো চিত্রটা দিকে ভালো করে খেয়াল করো। তো আমরা যখন পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটা প্রথম পাত্রে দিয়েছি সেটা কিন্তু আস্তে আস্তে ছড়ায় যাচ্ছিল। কী হয়ে যাচ্ছিল? আস্তে আস্তে। এটা তরল পদার্থ, পানি কিন্তু কি পদার্থ? তরল পদার্থের মধ্যে কঠিন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আমরা দিয়ে দিছি। তো কঠিন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেওয়ার পর এটা কিন্তু আস্তে আস্তে চারিদিকে ছড়ায় যাচ্ছে। তো আস্তে আস্তে যেহেতু চারিদিকে ছড়ায় যাচ্ছে, তো এটা কিন্তু ব্যাপিত হচ্ছে। এটা কিন্তু আমরা বাইরে থেকে কোনো ঝাঁকাঝাঁকি বা কোনো প্রেশার দিচ্ছি না, ওটা অটোমেটিক দেখবা তোমরা সুন্দরভাবে সমভাবে এটা ছড়াই পড়তেছে। তো এটা কিন্তু একটা ব্যাপনের ঘটনা। এবং আমরা যখন পাত্রের মধ্যে যখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম সেটা কিন্তু বেশি জায়গা ছিল, প্রথমে কিন্তু বেশি পরিমাণে ছিল, তারপর ধীরে 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 ছড়ায় যাচ্ছে। এখন তুমি একটা জিনিস দেখবা যে তরল পদার্থের মধ্যে কঠিন বস্তুটা আস্তে আস্তে কিন্তু ব্যাপিত হচ্ছে। কোনো কারণে তুমি যদি তাপমাত্রা বাড়াই দিতে পারো, তুমি যদি এখানে গরম পানি ব্যবহার করো তাহলে দেখবো পদার্থটা দ্রুত ছড়ায় পড়তেছে। তার মানে তাপমাত্রার সাথে ব্যাপনের একটা সম্পর্ক আছে। আমরা যত বেশি তাপমাত্রা দিব তাহলে তত দ্রুত কি হবে? বস্তুটা ছড়ায় পড়বে, অর্থাৎ ব্যাপনের হারটা কি হবে? তত বেশি হবে। তো এই চিত্র থেকে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। প্রথমে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম অনেকগুলো, তো সেটা কিন্তু পরিমাণে বেশি ছিল, উচ্চ ঘনত্ব ছিল, তারপর ধীরে ধীরে ওটা ছড়ায় যাচ্ছে। তাহলে উচ্চ ঘনত্বের দিক থেকে নিম্ন ঘনত্বের দিকে চলে যাচ্ছে, এবং এটা কিন্তু কোনো কিছুই করা যাচ্ছে না, আপনা আপনি ঘটতেছে, এটা স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া, এবং চারিদিকে সমানভাবে কি হচ্ছে? ছড়ায় পড়তেছে। তো এই চিত্র তোমরা এটা দেখতে পাইলা। তোমাদের উপর আরেকটা চিত্র যদি তোমরা খেয়াল করো, তো সেখানে দেখবো একটা নীল দ্রবণ নিয়ে একটা তোমাদের কথা বলা আছে। নীল দ্রবণ তোমার পাশের চিত্রটা আশা করি দেখতে পাচ্ছ। তো নীল দ্রবণের ক্ষেত্রে একই ঘটনা। তো আমরা কয়েক ফোঁটা নীল, তাহলে এটা কিন্তু তরল পদার্থের মধ্যেই, নীলটাও কিন্তু তরল নীল দিয়ে দিলাম, মানে কয়েক ফোঁটা নীল দিয়ে দিলাম। তাহলে তরল পদার্থের মধ্যে তরল নীল যদি আমি দিয়ে দিই তাহলে এটাও কি হবে? আস্তে আস্তে কিন্তু ছড়ায় যাচ্ছে। দেখো প্রথমে নীলটা যেগুলো আমরা ঢাললাম সেটা কিন্তু কি একটু গাঢ়, সেটা ধীরে 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 সমভাবে ছড়ায় যাচ্ছে। সেম উদাহরণটা এখানে স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে, উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাচ্ছে, এবং এখানে বাইরে থেকে এক্সটার্নাল কোনো কিছু দেওয়া লাগতেছে না। তো আমরা যদি কোনো কারণে এখানে গরম পানি ব্যবহার করি তাহলে দেখবা এখানে ব্যাপনের হারটা বা ছড়িয়ে পড়ার হারটা কি হবে? বেশি হবে। তো ঠান্ডা পানির তুলনায় গরম পানিতে অবশ্যই ব্যাপনের হারটা কি হয়? বেশি হয়। আর একটা উদাহরণ যদি তোমরা দেখো, তো সেটা একটু আমি বোর্ডে ড্র করে দেখাই তোমাদেরকে। তো তোমরা একটা জিনিস একটু দেখতে পাচ্ছ, যে তোমাদের বইয়ে দেওয়া আছে, ভালো করে দেখবা। মনে করো প্রথমে একটা কাঁচ নল নেওয়া আছে, এরকম কাঁচ নল, একটা কাঁচ নল নাও, মনে করো এটা একটা কাঁচ নল, হ্যাঁ এটা একটা কাঁচ নল, হ্যাঁ এই কাঁচ, এটা কাঁচ নল। এখন একটা কাঁচ নলের মাঝখানে আমি তুলা নিব, তুলা ভিজাই নিব। একটা তুলাকে আমি মনে করো এখানে একটা তুলার পাত্র রাখলাম, তুলা দিয়ে এখানে HCl গ্যাস আছে, HCl। তো এখানে তুলাটা দিয়ে আমি HCl গ্যাসটা নিয়ে কাঁচ নলের এক জায়গায় লাগাই দিলাম, এটা তুলা সহ লাগাই দিলাম। তাহলে এখানে কিন্তু মূলত HCl তুলার মধ্যে কি আছে বলতো? HCl গ্যাস আছে বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আছে, তাই না? আর একটা পাত্র থেকে এখানে মনে করো আর একটা পাত্র আছে, এই পাত্রতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড।
তো এখান থেকে আর একটা তুলা দিয়ে আমি এখানে এটা লাগাই দিলাম, তুলা ভিজিয়ে। তাহলে এইখান থেকে তুলার মধ্যে কি আছে বলো তো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে না? এখন কি ঘটবে যে HCl যে অ্যাসিডটা আছে এখান থেকে আস্তে করে HCl গ্যাসটা নির্গত হবে, আর এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হবে। তাহলে এর কাছ থেকে কি গ্যাস এদিকে চলে আসবে? এর কাছ থেকে আসবে অ্যামোনিয়া গ্যাস আসবে, বের হবে। আর এর কাছ থেকে কি গ্যাস আসবে বলো তো? এর কাছ থেকে HCl এর গ্যাস আসবে। তো দেখা যাচ্ছে যে এখান থেকে HCl গ্যাস আর এইখান থেকে অ্যামোনিয়া গ্যাস আসার পর দুইটা মিলিত হয়ে একটা যৌগ তৈরি করবে, যে যৌগটা এরকম, যে HCl প্লাস অ্যামোনিয়া, এটা মিলে তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইড নামে একটা যৌগ। দুটো জয়েন করে দাও, হাইড্রোজেন হয়ে যাবে 4টা, অ্যামোনিয়াম ক্লোরাইড একটা যৌগ তৈরি করবে। তো যে যৌগটা তৈরি করবে তো সেটা একটা সাদা ধোঁয়া তৈরি করবে, দুটো একখানে হওয়ার পর সাদা ধোঁয়া তৈরি করবে। সেই ধোঁয়াটা আমরা তোমার মাঝখানে না দেখে আমরা ধোঁয়াটা মনে করো HCl এর এই জায়গায় দেখতে পাবো, এই জায়গায় দেখতে পাবো। সেটা মাঝখানে এর কাছ থেকেও আসছে, এর কাছ থেকেও আসছে। তাহলে সেই অ্যামোনিয়াম যে ক্লোরাইড, এটা মনে করো অ্যামোনিয়াম ক্লোরাইড এই জিনিসটা। তো এটা মাঝখানে না হয়ে কেন HCl এর দিকে হইলো সেটাই আমরা এখন আলোচনা করব। তো এটা তো মাঝখানে হতে পারতো, এর কাছ থেকে HCl গ্যাস আসছে, এর কাছ থেকে অ্যামোনিয়া গ্যাস আসছে, সেটা মাঝ বরাবর হওয়ার কথা ছিল, কিন্তু মাঝ বরাবর না হয়ে সেটা কেন এর দিকে আসলো? কারণ এর ব্যাপনের হার বা ছড়িয়ে পড়ার হারটা কম, এর ছড়িয়ে পড়ার হারটা, অ্যামোনিয়া গ্যাসের ছড়িয়ে পড়ার হারটা বেশি। তো যার কারণে এ অল্প সময়ের মধ্যে, সেম সময়ের মধ্যে এ দূরে চলে আসতে পারছে, কাছে আসছে। কেন এর ব্যাপনের হারটা বেশি, এর ব্যাপনের হারটা কম? সেটা তার আণবিক ভরের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে বলো? আণবিক ভরের উপর নির্ভর করে। আমরা যদি HCl এর আণবিক ভর দেখি, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, এগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করব। আর ক্লোরিনের 35.5, তো এটা যোগ করলে থাকবে 36.5 এর আণবিক ভর। এগুলো পারমাণবিক ভর যোগ করলে আণবিক ভর পাওয়া যায়। আমরা কিন্তু পারমাণবিক ভর যোগ করেছি, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? আণবিক ভর। আর অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14, হাইড্রোজেনের টোটাল 3টা, 3 জন মিলে আছে 3টা, প্রত্যেকটা এক এক করে, তাহলে এটা কিন্তু আসবে 17। তাহলে আমার যখন আমরা দুইটা গ্যাসকে একখানে করতেছি তখন একটু ভালো করে খেয়াল করবা যে এর আণবিক ভর 17 হওয়ার কারণে, কম হওয়ার কারণে কিন্তু দ্রুত ছড়াই পড়তে পারছে, আর এর আণবিক ভরটা বেশি হওয়ার কারণে কিন্তু দ্রুত ভারী, সে কিন্তু দ্রুত ছড়াইতে পারে নাই। তো এই হচ্ছে বিষয়টা এখান থেকে ছিল। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে তাহলে বিষয়টা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। একটা পাত্রে তুলা দিয়ে HCl অ্যাসিডে ডুবানো একটা পাত্র থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে একটা কাঁচ নলের মধ্যে নিলাম, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত একটা দ্রবণ থেকে তুলা দিয়ে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা কাঁচ নলের মধ্যে নিলাম। তো HCl এর কাছ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বের হয়, সেটা নলের মধ্যে যাবে, আর অ্যামোনিয়ার কাছ থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়া গ্যাস বের হয়, এটা নলের মধ্যে যাবে। তো যাওয়ার পর তারা কি করলো ভালো করে দেখো, তারা কিন্তু মাঝ বরাবর না মিলিত হয়ে, মিলিতটা কোথায় হলো বলো তো? তারা মিলিতটা হয়েছে কিন্তু একদিকে, HCl দিকে। কেন HCl এর দিকে মিলিত হয়েছে? এর ব্যাপনের হার বা এর ছড়িয়ে পড়ার হারটা কম, এর ছড়িয়ে পড়ার হারটা বেশি, সেম টাইমের মধ্যে, একই টাইমের মধ্যে। কেন? কারণ কেন সেটা তার ব্যাখ্যা হচ্ছে যে যার আণবিক ভর বেশি, সে ভারী বেশি, সে ছড়ায় পড়তে পারবে কম, অর্থাৎ ব্যাপনের হারটা কি? কম। আর এর ব্যাপনের হার, যেহেতু এর আণবিক ভর আমরা 17 পাচ্ছি, তাহলে এর ব্যাপনের হারটা কি হবে? বেশি হবে। তো আশা করি তোমরা এই বিষয়টা এখান থেকে বুঝতে পারছো। আর একটু কথা বলে রাখি, তাহলে ব্যাপনের ব্যাপারটা একটু বলি। ব্যাপন জিনিসটা কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, যে কাউরে ব্যাপন হইতে পারে। আর ব্যাপনটা অবশ্যই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা কোনো কিছু করা লাগবে না, এমনি এমনি ছড়াই পড়বে এবং চারিদিকে সমানভাবে কি করবে? ছড়াই পড়বে। তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এই প্রক্রিয়াটার নামে কি? ব্যাপন। আর ব্যাপনের ক্ষেত্রে চাপ প্রয়োগ করার কোনো দরকার নাই। তো আশা করি বুঝতে পেরেছো। এখন দেখব আমরা নিঃসরণ সম্পর্কে। তো আমরা একটু আগে ব্যাপনের ব্যাপারটা বুঝলাম, তো নিঃসরণ কি? তো নিঃসরণও কিন্তু ছড়িয়ে পড়ায়, হ্যাঁ, নিঃসরণও কিন্তু ছড়িয়ে পড়া, তবে এটা শুধুমাত্র গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে। এখানে কিন্তু কঠিন বা তরল অবস্থা হবে না, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে। তো চলো আমরা সংজ্ঞাটা আগে পড়ে দেখি, তাহলে বুঝতে পারবো। সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের
উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। ব্যাপারটা কি দাঁড়ালো? মনে করো সাপোজ এটা কিন্তু ছড়ায় পড়া, কিন্তু এমনি এমনি ছড়ায় পড়লে হবে না, এখানে চাপ লাগবে। তোমরা কি পারফিউমের কোনো বোতল দেখেছো? তো পারফিউমের বোতলে আমরা কি করি বলো তো? আমরা চাপ দেই না? ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু চাপ দেই। তো চাপ যখন আমরা দেই তখন অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান হতে কিন্তু নিম্ন ঘনত্বের স্থানের দিকে কি হয়? নিম্ন চাপের স্থানের দিকে চলে যায়। যেখানে প্রেশারটা বেশি ছিল উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসে। তোমরা ভালো করে পারফিউমের বোতলটার কথা খেয়াল করবা, এখানে চাপ না দিলে তোমার কিন্তু অণুগুলো বাইরে বের হয়ে আসে না, এটা কিন্তু এমনি এমনি ছড়ায় পড়া না। তাহলে এই যে চাপের কারণে অণুগুলো বাইরে বেরিয়ে আসলো, এরপর কি হলো? ওখান থেকে যে ছড়ায় পড়লো এটাকে আমরা ব্যাপন বলবো। তো নিঃসরণের ব্যাপারটা কি? নিঃসরণের ব্যাপারটা হচ্ছে, এই ভালো করে দেখো, সরু ছিদ্র পথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। তুমি সবচেয়ে উৎকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে তোমার একটা পারফিউম বা তোমার হচ্ছে আতরের বোতল, যেটাকে আমরা প্রেসার দিই, এখান থেকে পুরো জিনিসটা বের হয়ে আসলো, ছিদ্রপথে বের হয়ে আসলো, তো এটাকে আমরা বলি নিঃসরণ। এরপর যে ছড়ায় পড়লো এটাকে আমরা ব্যাপন বলি। তার মানে নিঃসরণের ক্ষেত্রে আগে কিন্তু নিঃসরণ ঘটে, তারপর কি হয়? ব্যাপন হয়। আর নিঃসরণে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, নিঃসরণ শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে হয়, আর ব্যাপন কার ক্ষেত্রে হয়? ব্যাপন কিন্তু কঠিন তরল গ্যাসীয় দ্রবণের ক্ষেত্রে হতে পারে। আবার একটা চাপের ব্যাপার আছে, ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো ব্যাপার নাই, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই কিসের ব্যাপার আছে? চাপের ব্যাপার আছে। আমরা যে তোমার সিএনজি পাম্প চালাই বা সিলিন্ডারে যে গ্যাস ভরাই, এগুলো কিন্তু ব্যাপনের কারণে কিন্তু ধীরে ধীরে এক জায়গা থেকে আরেক জায়গায় গ্যাসগুলোকে উচ্চ চাপের স্থান হতে গ্যাসগুলো কিন্তু নিম্ন চাপের স্থানের দিকে চলে আসে, ঠিক আছে? তো সিএনজির ব্যাপারটা বা আমরা গ্যাস সিলিন্ডারে যে গ্যাস ভরি, এই ব্যাপারগুলো কিন্তু মূলত আমাদের কি? ব্যাপনের কারণে বা নিঃসরণের কারণে ঘটে থাকে। তো চলো আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ব্যাপন এবং নিঃসরণে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা দেখার চেষ্টা করি। তো ব্যাপন দেখো ঘনত্বের উপর নির্ভরশীল, ব্যাপন কিন্তু শুধু ঘনত্বের উপর নির্ভরশীল, আর এটা কিন্তু চাপের উপর নির্ভরশীল। কীরকম? আমরা দেখেছিলাম যে ব্যাপনের ক্ষেত্রে কিন্তু উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থান দিকে ছড়ায় যায়, আর নিঃসরণটা চাপ দিতে হবে। হ্যাঁ, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে যাবে, বাট এখানে এটা কিসের উপর নির্ভরশীল? মূলত চাপের উপর নির্ভরশীল, ঠিক আছে ব্যাপারটা? এখন এটা কঠিন তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে ব্যাপন হইতে পারে, আর এটা শুধুমাত্র বললাম ওই যে আমাদের গ্যাসের ক্ষেত্রে কি হয়, বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, আমাদের বায়বীয় পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র নিঃসরণের ঘটনাটা ঘটতে পারে। আচ্ছা, এই যে ব্যাপন পরে ঘটে নিঃসরণ আগে ঘটে, এই কথাটা একটু বোঝার জন্য আমরা এই যে তোমাদের পারফিউমের যে বোতলের কথা বলি আমরা, তো এখানে চাপ দেওয়ার পর আগে দেখো চাপ দিলাম, গ্যাসটা বের হয়ে আসলো, তার মানে আগে কিন্তু নিঃসরণ হইলো, এরপর যে ছড়ায় যাবে তার মানে ব্যাপন হবে। তাহলে আগে নিঃসরণ পরে ব্যাপন। দেখো ব্যাপন পরে ঘটে, নিঃসরণ আগে ঘটে, ব্যাপারটা আবার বুঝতে পারছো মনে হয়। এরপর ব্যাপন হচ্ছে ধীর গতি সম্পূর্ণ, কারণ এটা স্বতঃস্ফূর্তভাবে আপনি ছড়াই পড়বে, এটা ধীরে হবে। আর যেহেতু এখানে চাপ দিচ্ছি, চাপ দেওয়ার কারণে ছড়াই পড়ার হারটা কি হবে? একটু বেশি হবে, তাহলে দ্রুত গতি সম্পূর্ণ হবে এটা, ওকে? আর এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ব্যাপনটা এমনি এমনি ঘটবে। এটা আতরের বোতল রাখলাম, সেটা সুগন্ধ এমনি ছড়াই পড়বে, বাট এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটাকে প্রেসার দিতে হবে, এটা কিন্তু এমনি এমনি ঘটবে না, এটাকে চাপ না দিলে কখনোই কাজটা হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলা যে নিঃসরণ এবং ব্যাপন কি এবং এর পার্থক্য কি, নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে পার্থক্য, এই ব্যাপারটা এটা কিন্তু এক্সামে তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে কিন্তু মাঝে মাঝে চলে আসে, জাস্ট এটা সুন্দর করে তোমরা নোট করে রাখবা। এখন দেখো আমরা দেখব তোমাদের বই থেকে মোমবাতির জ্বলন এবং মমের 3 অবস্থা। তোমরা আমার পাশে একটা মোমবাতির ফিগার দেখতে পাচ্ছ আশা করি। তো এখন মোমবাতির জ্বলন, তো এখন আমি একটু শর্টকাটে বলে নেই। মমটা নর্মালি হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, ঠিক আছে? তো মমটা কিন্তু নর্মালি কঠিন অবস্থায় থাকে। মমটা কি অবস্থায় থাকে? কঠিন অবস্থায়। তো কঠিন মমটা যখন আমরা আগুন দেই তখন এটা কিন্তু গলতে শুরু করে, তাই না? কি করতে শুরু করে? গলতে শুরু করে। তো গলার কারণে মমটা তরল অবস্থা ধারণ করে। তাহলে মমটা প্রথমে ছিল কঠিন, তারপর তাপ দেওয়ার কারণে কি হলো? এটা তরলে পরিণত হইল। এবং আগুন যে আমরা দিলাম, তার তাপ যখন আমরা দিলাম তখন সেটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের মূলত কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ, আলো ইত্যাদি তৈরি করে।
তাহলে মমের যে ব্যাপারটা, মম কিন্তু 3 অবস্থায় থাকতে পারতেছে। প্রথমে মম কঠিন থাকে, তাপ দিলে কিছু অংশ তরলে পরিণত হয় এবং বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার পানি বা জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং তাপ উৎপন্ন করে। তো মমের ক্ষেত্রে কিন্তু আমরা 2 ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি। একটাকে বলি আমরা ভৌত পরিবর্তন, একটাকে বলি আমরা রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কোনটা? এই যে কঠিন মম তরলে পরিণত হলো বা গ্যাসীয় অবস্থায় পরিণত হইলো, এটা কিন্তু আমরা ভৌত পরিবর্তন বলতে পারি। আর এই যে বিক্রিয়া করলো, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং জলীয় বাষ্প যে তৈরি করলো, এটাকে আমরা মমের রাসায়নিক পরিবর্তন বলতে পারি। তো মমের পরিবর্তন হয় 2টা, একটা ভৌত পরিবর্তন, একটা রাসায়নিক পরিবর্তন। মম 3 অবস্থায় থাকতে পারতেছে। প্রথমে কঠিন অবস্থায় ছিল, তারপর গলন হইলো, তারপর মমটা তাপের কারণে বাষ্পে পরিণত হলো। তাহলে এই যে কঠিন তরল গ্যাসীয় অবস্থায় তৈরি হলো, এটাকে আমরা ভৌত পরিবর্তন বলি। আর বিক্রিয়ার মাধ্যমে সে বাতাসের জলীয় বাষ্পের সাথে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে জলীয় বাষ্প উৎপন্ন করলো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করলো এবং পানি উৎপন্ন করলো, এটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। তো এই কথাগুলো তোমরা সুন্দর করে নোট করে নিবা। এখন দেখো আমরা আলাপ করব গলন নিয়ে। গলন কি এই বিষয়টা একটু বলি। গলন এবং স্ফুটন নিয়ে কথা বলবো। তো গলন বিষয়টা কি আগে ভালো করে দেখো। তাপ প্রয়োগের কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। তার মানে আমি একটা এখানে পদার্থ নিলাম, সাপোজ একটা বরফ নিলাম, এর মধ্যে একটা বরফ খণ্ড নিলাম, তো আমি একে তাপ দিচ্ছি। তো তাপ দেওয়ার ফলে এই বরফটা যে গলে যাবে, এই বরফটা যে গলে যাবে, এরকম বরফটা যে গলে যাবে, এই গলে যাওয়ার প্রক্রিয়াটাকে আমি কি বলবো? গলন বলবো। তাহলে আবার দেখো, তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হওয়ার প্রক্রিয়াটাকে গলন বলে। পদ্ধতিটার নাম কি? গলন। তাহলে একটা কঠিন বস্তু তাপের কারণে গলে যাবে, এই পদ্ধতিটার নাম হচ্ছে গলন। এখন ভালো করে এখানে খেয়াল করো। এবার গলনাঙ্ক কাকে বলবো আমরা? গলনাঙ্ক, তাহলে দেখো, 1 বায়ুমণ্ডলীয় চাপে, তাহলে বায়ুর প্রেশারটা থাকতে হবে কত? বায়ু দিয়ে যে চাপটা আমরা দিব, এই সারাউন্ডিং থেকে এই পাত্রের উপর যে চাপটা থাকবে, এই চাপটাকে আমরা কয় বায়ুমণ্ডলীয় বলবো? 1 এটিএম বলবো, বা অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়, সেই তাপমাত্রাকে পদার্থের গলনাঙ্ক বলে। তার মানে এই পদার্থটা গলাইতে গিয়ে যে তাপমাত্রা লাগছে 1 বায়ুমণ্ডল হিসেবে, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। পদ্ধতিটার নাম হচ্ছে গলন। আর যে তাপমাত্রাটা দিয়ে একটা পদার্থকে আমি গলাই ফেললাম, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। তাহলে বরফের গলনাঙ্ক দেখো কত? বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি দাঁড়াইলো? আবারও বুঝবো সেটা। একটা কঠিন বস্তুকে তরলে রূপান্তর করবো তাপ দিয়ে, তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গলন। আর যে তাপমাত্রায় 1 বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পদার্থ গলে গেল, এটাকে বলবো আমরা গলনাঙ্ক। এটা কিন্তু পদার্থ টু পদার্থ ভেরি করবে। যেমন মার্কারকে গলাইতে 1 তাপমাত্রা লাগবে, গলনাঙ্ক 1। হয়তো তোমার এই মোবাইলটাকে যদি গলাইতে চায় আর এক রকম তাপমাত্রা লাগবে গলাইতে, তো এটা পদার্থ টু পদার্থ ভেরি করবে। তাহলে যে তাপমাত্রায় গলবে তার নাম হচ্ছে গলনাঙ্ক। তো তেমনভাবে আমরা যদি একটু এখানে খেয়াল করি, দেখো, এটাকে গলন বুঝলাম। আমরা যদি স্ফুটন বলি তাহলে কি বুঝবো? স্ফুটন, একটু ভালো করে খেয়াল করো। স্ফুটন। তাহলে এখন আমি যদি একটা তরল পদার্থ পাই, আগে বোঝার চেষ্টা করি। এবার আমার কাছে আছেই তরল পদার্থ, একে আমি তাপ দিব। তো তাপ দিলে এই পদার্থটা গ্যাসে পরিণত হবে না? গ্যাসে পরিণত করবো, এর আমি বাষ্পে পরিণত করবো, তাহলে এই যে দেখো, তাপ প্রয়োগে কোনো পদার্থে তরল অবস্থা থেকে, এখানে লিখে নাও একটু, তরল অবস্থা হতে গ্যাসীয় অবস্থায় নিব। হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। ভালো করে খেয়াল করো, স্ফুটন বলে, লিখে নাও সুন্দর করে। তাহলে এবার আমি তরলকে বাষ্পে পরিণত করবো। তাহলে এই পদ্ধতি দিলাম, তাপ প্রয়োগে কোনো পদার্থের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। ব্যাপারটা বুঝতে পারছো? এবার তরলকে আমি কিসে রূপান্তর করব? তরলকে আমি বাষ্পে পরিণত করব। এই প্রক্রিয়ার নাম স্ফুটন। তাহলে একই ঘটনা, 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ হবে, এখানে লেখো সুন্দর করে, কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হবে। গ্যাসীয় তরল পদার্থ গ্যাসীয় পদার্থ হবে, পরিণত হয়, সেই তাপমাত্রাকে উক্ত
তরল পদার্থ, হ্যাঁ তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। এবার ব্যাপারটা একটু ক্লিয়ার হবে, স্ফুটনাঙ্ক বলে। এখন আমি বুঝাচ্ছি তোমাদের বিষয়টা, দেখো সেম ভালো করে খেয়াল করো। তাপ প্রয়োগের ফলে একটা তরল পদার্থকে তুমি কিসে পরিণত করবা? তাপ প্রয়োগের ফলে তুমি তরল পদার্থকে গ্যাসে পরিণত করবা। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে স্ফুটন। এখন কয় বায়ুমণ্ডলীয় চাপ দিতে হবে এই পাত্রটাকে? 1 বায়ুমণ্ডলীয় চাপ দিতে হবে। 1 বায়ুমণ্ডলীয় চাপ দিলাম। 1 বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় এই তরল পদার্থটা বাষ্পে পরিণত হলো সেই তাপমাত্রাকে বলবো আমরা স্ফুটনাঙ্ক। মানে যে তাপমাত্রায় তরল থেকে গ্যাসে পরিণত হবে সেই তাপমাত্রাটা কি বলবো আমরা? স্ফুটনাঙ্ক। তাহলে আমরা বলতে পারি যে পানির স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানি তরল থেকে বাষ্পে পরিণত হবে কত ডিগ্রি টেম্পারেচারে বলো? 100 ডিগ্রি টেম্পারেচার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কাকে আমরা গলন বলবো, কাকে আমরা গলনাঙ্ক বলবো, কাকে আমরা স্ফুটন বলবো, কাকে আমরা স্ফুটনাঙ্ক বলবো। এখন আমরা দেখব তোমাদের সাথে যে বরফে তাপ প্রদানের লেখচিত্র। একটা লেখচিত্র আমরা তোমাদের সাথে আলাপ করবো, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বরফে তাপ প্রদানের লেখচিত্র। তো এখন তোমরা একটু ঠান্ডা মাথায় দেখবা, বিষয়টা আগে বোঝার চেষ্টা করবা যে একটা কঠিন বস্তুকে তাপ দিব তরল হবে, তরল বস্তুকে তাপ দিব বাষ্পে পরিণত হবে। এই যে ব্যাপারটা, এটাকে আমরা একটা গ্রাফের সাহায্যে দেখাবো। তো গ্রাফের এখানে একটু ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে এক্স অক্ষরেখা বা এক্স এক্সিস বলি আমরা। এক্স অক্ষরেখা বরাবর সময়কে রাখা আছে এবং ওয়াই অক্ষরেখা, এটাকে আমরা ওয়াই অক্ষরেখা বলি। ওয়াই অক্ষরেখা বরাবর আমরা তাপমাত্রা রাখছি। আমার যত সময় অতিবাহিত হবে তত তাপমাত্রা আস্তে আস্তে কি করতে থাকবে? বাড়তে থাকবে। আমার যত এদিকে সময় যাবে আমার তাপমাত্রা আস্তে আস্তে কি হতে থাকবে? বাড়তে থাকবে। তো এই যে গ্রাফটা, তো এখন একটু ভালো করে তোমরা যদি খেয়াল করো, এদিকে হচ্ছে সময় আর এদিকে কি? তাপমাত্রা। তো ঠান্ডা মাথায় তুমি চিন্তা করবা আমাকে এক টুকরো বরফ দেওয়া আছে। এখানে একটু ভালো করে খেয়াল করো, মনে করো আমাকে এক টুকরো বরফ দেওয়া আছে, এখানে বরফ, আমি তাপ দিচ্ছি। বোঝো আগে ঠান্ডা মাথায়, আমাকে কয়েকটা টুকরা বরফ দেওয়া আছে এরকম, আমি এখানে তাপ দিচ্ছি। সেই ব্যাপারটা আমরা ঠান্ডা মাথায় এখানে দেখবো যে বরফে তাপ প্রদানের লেখচিত্র। কি কি ঘটনা ঘটে একটা বরফকে? তো বরফটা প্রথমে অনেক ঠান্ডা থাকে, তো ধরলাম এটা -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফ। কত বরফ বলো? মাইনাস তাপমাত্রা, মানে অনেক ঠান্ডা একটা বরফখণ্ড, ঠিক আছে? তো -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক টুকরো বরফ আমাকে দেওয়া হইলো এখানে। ওটাকে আমি এখন তাপ দেওয়া শুরু করব। বরফটাকে আমি কি করা শুরু করব বলো তো? বরফটাকে তাপ দিব। তো তাপ দিতে দিতে বরফ কি করবে? ধীরে ধীরে তাপ নিবে আর নরম হইতে থাকবে। তাপ নিবে আর কি হবে? নরম হয়ে গলে পানিতে পরিণত হইতে যাবে। তো প্রথমে আগে হঠাৎ করে পানিতে পরিণত হয় না। আমি বরফকে তাপ দিচ্ছি, খণ্ডগুলো তাপ গ্রহণ করতেছে। তো গ্রহণ করতে তাপমাত্রা বাড়তে ভালো করে এখানে বোর্ডে খেয়াল করো, তাপমাত্রা বাড়তে যখন 0 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে, কত ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে বলো? 0 ডিগ্রি। মাইনাস থেকে তাপ দিচ্ছি, তাপ বাড়তেছে, তাপ দিচ্ছি, তাপ বাড়তেছে, তাপ দিচ্ছি, তাপ বাড়তেছে। তো বরফগুলো -40 ডিগ্রি সেলসিয়াস থেকে আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে। মানে ওটা কিন্তু বরফে আছে, এই পয়েন্টে কিন্তু এটা এখনো বরফে আছে। তাহলে কি ঘটনা ঘটলো? -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে। এই পয়েন্টে কিন্তু এখনো বরফে আছে, এখনো বরফ। তাহলে একে তাপ দিচ্ছি, মাইনাস থেকে তাপ নিতে ওটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে চলে আসছে। এরপর আরও আমি তাপ দিতেই আসি, তখন বরফগুলো আস্তে আস্তে গলা শুরু করবে। বরফগুলো আস্তে আস্তে কি করা শুরু করবে? গলা শুরু করবে। তো গলবে কখন? যখন গলবে তখন আর তার তাপমাত্রা বাড়বে না, ইন্টারনাল টেম্পারেচার কি হবে না? বাড়বে না। তো আমি একটা বরফকে তাপ দিচ্ছি, সে তাপ গ্রহণ করবে, করার পর আগে মাইনাস থেকে 0-র বরফে আসবে, তারপরে 0-র বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। তা সময় যাচ্ছে, বরফগুলো আস্তে আস্তে গলে কি হয়ে যাচ্ছে? পানিতে পরিণত হচ্ছে। কিন্তু এখানে কিন্তু ইন্টারনাল কোনো টেম্পারেচার বাড়ে নাই। তাহলে এই পয়েন্টে আমি বরফ দেখব
আর এই পয়েন্টে আমি পানি পাবো। তার মানে এখানে কিন্তু তাপমাত্রার কোনো বৃদ্ধি হয় নাই, কিন্তু আমি তাপ বাড়াই দিচ্ছি ভিতরে। হ্যাঁ, তাহলে কি ঘটনা ঘটলো, একটা শক্ত বরফ ছিল, এটাকে আমি তাপ দিলাম -40°C তাপমাত্রা আমি জাস্ট ধরলাম, তো তাপের কারণে এটা আস্তে 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 নরম হইলো, বরফে পরিণত। এখন কিন্তু বরফে আছে, 0°C তাপমাত্রার বরফে পরিণত হয়েছে। এখন 0°C তাপমাত্রার বরফ আরও তাপ দিচ্ছি, তাহলে বরফটা আস্তে করে গলা শুরু করলো, গলতে 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 0°C তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। এই দেখো ভালো করে, 0°C তাপমাত্রা কিসে পরিণত হয়েছে, পানিতে পরিণত হয়েছে। এখানে কিন্তু তাপমাত্রা বাড়ে না, এবার শক্ত বরফ গলে নরম বরফে পরিণত হয়েছে, নরম বরফ পানিতে পরিণত হয়েছে। আমি তাপ দিতেই আছি, আরও তাপমাত্রা দিচ্ছি, তো তখন এই 0°C তাপমাত্রার পানিটা আস্তে আস্তে পানির তাপমাত্রা বাড়া শুরু করছে। পানির তাপমাত্রা বাড়তে 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 100°C তাপমাত্রায় পৌঁছবে। দেখো এখানে ভালো করে দেখো, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 100°C তাপমাত্রায় পৌঁছবে। তার মানে 0°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার পানিতে পরিণত হয়। ভালো করে দেখবা, 100°C তাপমাত্রার এখানে আমরা পানি পাবো এই পয়েন্টে। তারপরে আমি তাপ দিচ্ছি, এখন 100°C তাপমাত্রার পানিটা আস্তে করে ধীরে 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 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। এখানে মাথায় রাখবা, 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, তাহলে 100°C তাপমাত্রা আমি পানি পাইলাম, সেই পানিটা আস্তে করে 100°C তাপমাত্রার বরফে পরিণত হয়েছে, সরি বাষ্পে পরিণত হয়েছে। তো এইখানে বরফ যে গলে গেল, এটা কিন্তু 0°C তাপমাত্রা আমরা বরফ বলতে পারি, 0°C তাপমাত্রা আমি বরফ বলতে পারি, এটাকে আমি 0°C তাপমাত্রার পানি বলতে পারি, পানি বলতে পারি। ঠিক আছে তো স্যার না? তাহলে এখন এই মাঝখানে আমাদের বরফ পানির মিক্সচার আছে, মাঝখানে কি আছে, বরফ পানির মিক্সচার। তো 0°C তাপমাত্রার পানিটা 100°C তাপমাত্রা পানিতে পরিণত, এখানে দেখো 100°C তাপমাত্রা কিসে পরিণত হয়েছে, পানিতে পরিণত হয়েছে। তারপরে 100°C তাপমাত্রার পানিকে আমি আরও তাপ দিচ্ছি, ওটা 100°C তাপমাত্রা বাষ্পে পরিণত হবে। তাহলে এই পয়েন্টে একদিকে বাষ্প থাকবে, পানি থাকবে, একদিকে কি থাকবে, বাষ্প থাকবে। তাহলে মানে এটা বুঝাইতে যাচ্ছি যে বাষ্প ধীরে 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 সরি পানি ধীরে 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 কিসে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে। তারপর আরও তাপ দিচ্ছি, পরে 100°C তাপমাত্রার বাষ্পটা আস্তে করে যেখানে দেখো 130°C তাপমাত্রার বাষ্পে পরিণত হয়েছে। আশা করি এবার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। কি আমি আর একটু সামারাইজ করি। প্রথমে আমার কাছে একটা বরফখণ্ড ছিল, -40°C তাপমাত্রা, আমি তাকে তাপ দিলাম, তো আস্তে আস্তে তাপ গ্রহণ করতে 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 এটা 0°C তাপমাত্রা বরফে পরিণত হইল। তারপরে 0°C তাপমাত্রার বরফটা তাপ পাওয়া, আমি তাপ দিতেই আছি, ওটা আস্তে করে গলা শুরু করলো, তো গলতে 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 0°C তাপমাত্রা পানিতে পরিণত হইল। এখন 0°C তাপমাত্রার পানিটাকে আমি আরও তাপ দিচ্ছি, ওটা আস্তে করে 100°C, দেখো এখানে 100°C তাপমাত্রা, ভালো করে দেখো এখানে 100°C তাপমাত্রা কিসে পরিণত হয়েছে, পানিতে পরিণত হয়েছে। তারপরে 100°C তাপমাত্রার পানিটা আরও তাপ পাইল, পাওয়ার পর এটা কিন্তু 100°C তাপমাত্রা জলীয় বাষ্পে পরিণত হয়েছে। এখন এই পয়েন্টে কিন্তু পানি আর এই পয়েন্টে কি জলীয় বাষ্প, তাহলে মাঝখানে কি, যে পানিটা আস্তে করে তাপ পেয়ে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। তারপরে আমি আরও তাপ দিচ্ছি, তখন 100°C তাপমাত্রার বাষ্পটা 130° বা 40°, যত তাপ দিব তত °C তাপমাত্রা বাষ্পে পরিণত হবে। তো আশা করি তোমরা এই ব্যাপারটা এখান থেকে বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব, দেখো জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে তোমার হচ্ছে বরফে তাপ প্রদানের লেখচিত্র, তার উল্টাটাই হচ্ছে আমাদের কি, জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। আমাকে একটা জলীয় বাষ্প, গরম জলীয় বাষ্প দেওয়া আছে, ভালো করে একবারে খেয়াল করো তাহলে হয়ে যাবে। আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য গ্রাফটাকে একটু অন্যভাবে ড্র করেছি, হ্যাঁ, মানে লেখাগুলো একটু বেশি করে লিখে দিচ্ছি, দেখো তোমরা ভালো করে বুঝতে পারো কিনা। প্রথমে 140°C তাপমাত্রা টকবগে ফুটন্ত একটা জলীয় বাষ্প আছে, 140°C তাপমাত্রা একটা জলীয় বাষ্প আছে, সেটাকে আমি ঠান্ডা করতে করতে আমি 100°C তাপমাত্রা জলীয় বাষ্পে নিয়ে আসতে পারবো। তো এটা তাপ ছেড়ে দিল, প্রথমে ছিল 140°C তাপমাত্রা জলীয় বাষ্প, সেটা ঠান্ডা হয়ে আগে 100°C, এখানে ভালো করে খেয়াল করো, 100°C তাপমাত্রা জলীয় বাষ্পে পরিণত হবে, জলীয় বাষ্পে পরিণত হবে। তারপরে 100°C তাপমাত্রা জলীয় বাষ্পটা 100°C তাপমাত্রা পানিতে পরিণত হবে। তাহলে এই পয়েন্টে 100°C তাপমাত্রা জলীয় বাষ্প থাকবে, আর এই পয়েন্টে এসে টোটালি
100°C তাপমাত্রা কিসে পরিণত হবে? পানিতে পরিণত হবে। এই ঘটনাটা এখানে মাঝখানে ঘটবে যে জলীয় বাষ্প কিসে কনভার্ট হয়ে গেল? পানিতে পরিণত হইল। তাহলে 140°C তাপমাত্রা জলীয় বাষ্পটা ঠান্ডা হইতে হইতে আগে 100°C তাপমাত্রা জলীয় বাষ্পে আসবে, তারপরে 100°C তাপমাত্রা জলীয় বাষ্পটা আস্তে করে ঠান্ডা হয়ে 100°C তাপমাত্রা পানিতে চলে আসছে। ওকে, এইটুকু তো বুঝছো। এখন এটাকে বলি স্ফুটনাঙ্ক বলি, এখানে টকবক করে ফুটছে পানিটা, এটাকে বলি স্ফুটনাঙ্ক, তাই না? আচ্ছা, ওকে। এখন 100°C তাপমাত্রার পানি, আমার হাতে পানি, গরম পানি, এই পানিটা তাপ ছাড়তে 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 আগে 0°C তাপমাত্রা পানিতে পরিণত হবে। দেখো 100°C তাপমাত্রার পানি তাপ ছাড়তে ছাড়তে কিসে পরিণত হচ্ছে? 100°C তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। ওকে, এখন 0°C তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। 100° থেকে ঠান্ডা হইতে হইতে 0°C তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। আমি আরও ঠান্ডা করতেছি, তাহলে এখন 0°C তাপমাত্রা পানিটা ঠান্ডা হয়ে ধীরে ধীরে জমাট বাঁধতে 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 0°C তাপমাত্রা বরফ হয়ে গেছে। তাহলে 0° পানিটা 0°C তাপমাত্রার বরফে পরিণত হয়েছে। ওকে, এখন 0° বরফটাকে আরও শক্ত করার জন্য ঠান্ডা করতে করতে আমি -40°C, এই পয়েন্টে আনছি, -40°C তাপমাত্রার বরফে পরিণত করছি। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু বরফ থাকবে, এই কন্ডিশনটা কিন্তু বরফ। হ্যাঁ, তাহলে আমি আর একটু বলি, আবার দেখো, মানে পানি বরফে পরিণত হচ্ছে না, এখানে বরফ বরফেই পরিণত হচ্ছে। আচ্ছা দেখো ভালো করে, 140°C তাপমাত্রার একটা উত্তপ্ত হচ্ছে জলীয় বাষ্প, সেটাকে তাপ ছাড়তে ছাড়তে 100°C তাপমাত্রা জলীয় বাষ্পে পরিণত হয়েছে। 100°C তাপমাত্রার জলীয় বাষ্পটা তাপ ছেড়ে দিয়ে 100°C তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। 100°C তাপমাত্রার পানিটা তাপ ছাড়তে ছাড়তে 0°C তাপমাত্রা পানিতেই আসছে। 0°C তাপমাত্রার পানিটা এখন আস্তে আস্তে ঠান্ডা হইতে হইতে 0°C তাপমাত্রা বরফে পরিণত হয়েছে। পরে 0°C তাপমাত্রার বরফটা ধীরে 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 -40°C তাপমাত্রা বরফে পরিণত হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে মূলত আমাদের জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। এখন আমরা দেখব পাতন এবং ঊর্ধ্বপাতন কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো এখন আমরা যদি প্রথমে দেখি, একটা একখণ্ড বরফ আছে মনে করো, বা তরল পদার্থ আছে, ধরলাম তরল পদার্থ। তো প্রথমে আগে একটা তরল পদার্থ নেই, আগে বুঝো বিষয়টা। আমি তরল পদার্থকে আমি তাপ দিচ্ছি, তরল পদার্থকে আমি তাপ দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। তো তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হবে না? বাষ্প হবে কিনা বলো? যে কোনো একটা তরল পদার্থকে তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হবে না। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বাষ্পীভবন। আগে বোঝার চেষ্টা করো, কি ভবন? বাষ্পীভবন। তাহলে তরল পদার্থকে একটা তাপ দিয়ে বাষ্পে পরিণত করলাম, এই প্রক্রিয়াটার নাম বাষ্পীভবন। আবার আমি যদি বাষ্পকে আবার ঠান্ডা করি, তাহলে আমি যদি এখানে লিখি যে বাষ্প আমি শীতল করে দিলাম, ঠান্ডা করে শীতল করে দিলাম, বাষ্পটাকে আমি শীতল করলাম, তাহলে এটা কিন্তু তরলে পরিণত হবে। তরলকে তাপ দিলাম বাষ্প, বাষ্পকে শীতল করলাম, এই যে প্রক্রিয়াটা, এর নাম হচ্ছে ঘনীভবন। ঘনীভবন। তাহলে কি দাঁড়াইলো বিষয়টা বলো? এখানে একটু তাকাও। মনে করো আমি একটা পদার্থ নিলাম, তাপ দিলাম, তরল পদার্থ ছিল, তরল পদার্থ ছিল। এই যে তরল পদার্থকে তাপ দিলাম, সেটা যে বাষ্পে পরিণত হইল, এই বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে কি বলতো? বাষ্পীভবন। আবার এই বাষ্পটাকে আমি যখন ঠান্ডা করব, ওটা আবার তরল পদার্থে পরিণত হবে, এর নাম হচ্ছে কি? ঘনীভবন। ওকে, তাহলে তরল পদার্থকে তাপ দিলে বাষ্প হলো বাষ্পীভবন, বাষ্পকে ঠান্ডা করলে তরলে পরিণত ঘনীভবন। তাহলে পাতন কি? পাতন হচ্ছে, পাতন সমান সমান বুঝতে হবে, পাতন মানে হচ্ছে একবার বাষ্পীভবন, বাষ্পীভবন প্লাস ঘনীভবন হবে। এখন তুমি আমাকে বলো, তাহলে পাতন কি? একটা বস্তুকে আমি পাতন করছি, তাহলে কি বুঝবা? একটা বস্তুকে আমরা পাতন করছি, তাহলে কি বুঝবা? একবার তারে বাষ্প বানাবা, একবার বাষ্পকে ঠান্ডা করে আবার কি করবা? তরলে পরিণত করবা। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পাতন। ঠিক আছে, তাহলে পাতন ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে বাষ্পীভবন প্লাস ঘনীভবনের মিক্সচারটার নাম কি? পাতনের সংজ্ঞাগুলো তোমাদের বই সুন্দর করে লিখে দেওয়া আছে। ঠিক আছে, এখন আরেকটা বিষয় একটু আমরা, তাহলে এই বিষয়টা বুঝতে পারছো। এখন আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি, এটা মুছে দিলাম। ঊর্ধ্বপাতন বলে একটা কথা আছে, ঊর্ধ্বপাতন। হ্যাঁ, ঊর্ধ্বপাতন।
তো এটাকে বলি আমরা ঊর্ধ্বপাতন। তাহলে দেখো এই ক্ষেত্রে মাথায় রাখবা, আমি একটা কঠিন বস্তু এখানে দিলাম, কঠিন বস্তু দিলাম, আমি তাপ দিচ্ছি, তরল না হয়ে ডিরেক্ট বাষ্পে পরিণত হয়। এই কঠিন বস্তু ডিরেক্ট তাপ দিয়ে কি তরল না পরিণত হয়ে কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে এখানে তরল কন্ডিশন হয় না। কঠিন বস্তুকে আমি তাপ দিচ্ছি, আমি ভালো করে দেখো, কঠিন বস্তুকে আমি তাপ দিচ্ছি, কঠিন বস্তুকে আমি তাপ দিচ্ছি, তো এটা ডিরেক্ট বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে। কঠিন বস্তুকে তাপ দিলে সরাসরি বাষ্প। এই যে প্রক্রিয়াটাকে বলি আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। কয়েকটা ঊর্ধ্বপাতন মৌলের আমরা যৌগের আমরা নাম চিনতে চাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তো। আবার যদি বাষ্পকে শীতল করি, এটাকে যদি ঠান্ডা করি, ডিরেক্ট কঠিন পদার্থ হয়ে যায়, এটা তরল পদার্থ পরিণত হয় না, এটাকে আমরা বলতেছি ঊর্ধ্বপাতন। এখন কয়েকটা ঊর্ধ্বপাতন পদার্থের নাম যদি আমরা বলি, এক নাম্বার হচ্ছে নিশাদল বলি আমরা, নিশাদল, নিশাদল, যেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। দুই হচ্ছে আমরা বলি কর্পূর, কর্পূর, এটা হচ্ছে C10, সংকেতটা হচ্ছে C10 না, হ্যাঁ C10H16O, এইটা কর্পূর। সংখ্যাগুলো এমসিকিউ আকারে পরীক্ষা চলে আসে কিন্তু। হ্যাঁ, ন্যাপথলিন, ন্যাপথলিন C10H8, এই সংকেতগুলো সুন্দর করে মাথায় রাখবা। ন্যাপথলিন, তারপরে আয়োডিন, 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 হ্যাঁ আয়োডিন। আরও বইয়ের মধ্যে দেখবা তোমাদের কার্বন ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরও দেওয়া আছে। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তারপরে দেখবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বই থেকে দেখে নিবা আর কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এগুলো এমসিকিউ আকারে পরীক্ষা কিন্তু চলে আসে। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা জিনিস সহজে একটু বুঝতে পারলাম যে একটা কঠিন বস্তুকে তাপ দিলে ডিরেক্ট বাষ্পে, আবার বাষ্পকে শীতল করলে আবার কঠিন বস্তুতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। কয়েকটা ঊর্ধ্বপাতন পদার্থের নাম জাস্ট পড়বা। এগুলোই ছিল আমাদের মোটামুটি এই অধ্যায় থেকে। তো আশা করি তোমরা ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং সুন্দর করে তোমরা ক্লাসটা নোট তৈরি করবা। আশা করি এই অধ্যায়ের বেসিক কথাবার্তাগুলো তোমাদের ক্লিয়ার হবে। আমরা পরবর্তীতে তোমাদের এমসিকিউ সমাধান করাবো এবং বোর্ডে আসা বিগত সালের তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করাবো। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।